তো আবার সেই পড়াশোনার কাছে ফিরে আসলাম। তো তোমাদের সবাইকে একেএমএস অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। এবং বাসায় যাদের পড়তে ভালো লাগে না তাদের কি করি, আশা করি এগুলো ক্লাস করে একটু হলেও পড়াটা সুবিধা হবে এবং সহজ হবে, তখন কি পড়তে ভালো লাগবে। এর জন্য আমাদের এই চেষ্টা যেন তোমাদের একটু পড়ার টাচে রাখা যায়। আচ্ছা, তো আমরা বিজ্ঞান পড়ছি, ক্লাস 6 বিজ্ঞান পড়ছি আমরা। তো তোমাদের কাছে একটু বইটা বের করে নাও। আমরা বইয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন দাগিয়ে নিব এবং কিছু কিছু মজার বিষয় আলোচনা করব, যেগুলো আমাদের অনেক কৌতূহল থেকে যায়। সাধারণত আমাদের চারপাশে এগুলো ঘটনা আমরা ঘটতে দেখি। তো এই যে কৌতূহলটা থেকে যায়, এগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আর একটু পড়ার যেগুলো ইম্পর্টেন্ট এবং খুব একটু গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো, সেগুলো নিয়ে একটু আন্ডারলাইন করে নিব এবং একটু লিখে নিব, নোটবুকে একটু লিখে নিব। আচ্ছা, তো বই বের করা হয়ে গেছে সবারই কাছে বই। তাহলে আমরা চলো আজকে কি পড়ব, দ্বাদশ অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও গঠন, যেটা গতদিন আমরা পার্ট 6 পর্যন্ত পড়ে রেখেছিলাম। পার্ট 6 পর্যন্ত ভূপৃষ্ঠ পর্যন্ত আমরা কি আলোচনা করেছিলাম এবং সেখান থেকে কিছু কিছু তথ্য আমরা দাগিয়ে নিয়েছি এবং কোনগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমরা লিখে নিয়েছিলাম। তো আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে পার্ট 7 থেকে। এবং সেইখানে কিছু কিছু মজার আলোচনার বিষয়, সেগুলো হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। ও গতদিন আমরা পড়েছিলাম পৃথিবী কীভাবে উৎপত্তি হলো, এই মহাকাশ, মহাজগৎ, বায়ুমণ্ডল কীভাবে তৈরি হলো, সূর্য, চন্দ্র, এগুলোর যে পারস্পরিক সংস্পর্শ, জ্যোতিষ্ক, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আজকে যেগুলো করব সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, মানে পৃথিবীতে যে আমরা যে উপরিভাগে বসবাস করি তার গঠন। তারপর যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব। তারপরে পড়ব হচ্ছে শিলামণ্ডল, তারপরে মাটি গঠন প্রক্রিয়া, তারপর খনিজ পদার্থ। এই হচ্ছে 5টা টপিকস নিয়ে আজকে আলোচনা করব আমাদের পৃথিবী উৎপত্তি ও গঠন অধ্যায়ের। আচ্ছা, তাহলে চলো সবাই শুরু করি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে। এই যে পৃথিবীটা মনে হয় কিভাবে তৈরি হয়েছে, সৃষ্টিকর্তা তৈরি করেছে আমাদের বসবাসের উপযোগী করে, তাই তো? হ্যাঁ, তারপরেও অনেক ধর্ম এবং অনেক বিজ্ঞানী কী করেছে, এটাকে নানাভাবে নানা তত্ত্ব দিয়ে উপস্থাপন করতে চেয়েছে। এবং বিভিন্ন ধর্ম থেকে বা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে মতবাদগুলো সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার মাঝে আমাদের ধর্মীয় মতবাদ তো আছে, সেই ধর্মীয় মতবাদের দিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি যে বিজ্ঞানীরা কী ধরনের মতবাদ উপস্থাপন করেছেন, বিজ্ঞানীরা কী ধরনের মন্তব্যগুলো দিয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা যদি আমরা একটা চিত্রের রূপে দেখতে চাই, তাহলে চিত্রটা ধরো এরকম। পৃথিবীতে জানি আমরা গোলাকার, পৃথিবীটা ধরো এরকম। তাহলে পৃথিবী দেখা যাবে 3টি ভাগ নিয়ে গঠিত, 3টি স্তর নিয়ে গঠিত, 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগ কি কি, যে শিলামণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। তাহলে বইয়ের পাঠ 7-এ, আমাদের পাঠ্য বইয়ের পাঠ 7-এ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের প্রথম লাইনটাই আমরা আন্ডারলাইন করে নিব এবং ভালো করে খেয়াল করে নিই যে পৃথিবী কয়টি অংশ বিভক্ত। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন 3টি অংশে বিভক্ত। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন 3টি অংশে বিভক্ত। পৃথিবীর অভ্যন্তরীণ 3টা অংশ বিভক্ত, সেই 3টা অংশভুক্ত হচ্ছে শিলামণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। আচ্ছা, এই পৃথিবীর পৃষ্ঠের নিচে, হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠটাকে যদি আমরা চিন্তা করি, পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত, পৃথিবীর যে অভ্যন্তরীণ মানে ভিতরটাকে ঘিরে যে শক্ত স্তর বা আবরণ রয়েছে, সেটাই হচ্ছে কি শিলামণ্ডল। শিলামণ্ডল। তাহলে পৃথিবীর পৃষ্ঠের নিচে যে শক্ত স্তরটা রয়েছে, তাকে ঘিরে রয়েছে, সেটাই হচ্ছে শিলামণ্ডল। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে শিলামণ্ডল। তাহলে সেটা আন্ডারলাইন করে নেই যে পৃথিবীর পৃষ্ঠে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত শিলামণ্ডল, 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে শিলামণ্ডল। ওকে, তারপরে কি হচ্ছে, শিলামণ্ডলের নিচে কি দেখা যাচ্ছে, গুরুমণ্ডল। শিলামণ্ডলের নিচে দেখা যাচ্ছে গুরুমণ্ডল। আর পৃথিবীর কেন্দ্রের দিকে যে গোলাকার অবস্থানটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আচ্ছা, তাহলে আমরা এটুকু মনে রাখি যে বাইরেরটা শিলামণ্ডল আর ভিতরে যেটা পৃথিবীর অভ্যন্তরে একদম কেন্দ্রের দিকে গোলাকার অবস্থানটা রয়েছে, কেন্দ্রকে অভ্যন্তর করে রয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর শিলামণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে কি, গুরুমণ্ডল। তাহলে আমাদের এই 3টা ধারণা কি আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের যত নিচের দিকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে হচ্ছে শিলামণ্ডল। আচ্ছা, আর কেন্দ্রমণ্ডল হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রের দিকে যে গোলাকার অবস্থানটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর শিলামণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে গুরুমণ্ডল।
আচ্ছা, তারপর দেখো পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে এটাও একটু দাগিয়ে নিই বা দেখে নিই যে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর কেন্দ্রের প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে কি কি ধরনের ধাতু থাকে সেটা একটু দেখে নাও। নিকেল, লোহা, সীসা, এই ধাতুগুলো থাকে। এই ধাতুগুলো কি অবস্থায় থাকে কেন্দ্রমণ্ডলে? খুবই উত্তপ্ত অবস্থায় থাকে। তাহলে আমরা কি কি ধাতু বললাম? নিকেল, লোহা, সীসা। আর কেন্দ্রমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আচ্ছা, কেন্দ্রমণ্ডলের ভেতরে যখন এই ধাতুগুলো থাকে তখন সেগুলো কি অবস্থায় থাকে? খুবই উত্তপ্ত এবং কঠিন অবস্থায় থাকে। কিন্তু যখন একটু বাইরের দিকে থাকে তখন সে কি থাকে? আধা গলিত অবস্থায় থাকে। আচ্ছা, বা গলিত অবস্থায় থাকে কেন্দ্রমণ্ডলে। যখন গুরুমণ্ডলে কি থাকে? গুরুমণ্ডলে কিছু ধাতু থাকে, সেগুলোও কি খুব কঠিন, কিন্তু বাইরে যখন থাকে তখন সেগুলো আধা গলিত অবস্থায় থাকে। আর সেখান থেকে বিজ্ঞানীরা ধারণা করেছে যে বিভিন্ন ধরনের যে আগ্নেয়গিরির উদগীরণ হয় এই অংশ থেকেই হয়ে থাকে, গুরুমণ্ডলের অংশ থেকেই হয়ে থাকে। আমরা দেখি কি এখনও অনেক আগ্নেয়গিরি আছে যেগুলো এখনও জ্বলন্ত আগ্নেয়গিরি উদগীরণ হচ্ছে, আর কতগুলো কি হয়ে গেছে? মৃত, মানে ওগুলো থেকে আর আগ্নেয়গিরি উদগীরণ হচ্ছে না। এরকম যে আগ্নেয় দেখি সেগুলো বিজ্ঞানীরা ধারণা করতেছে কি যে এই গুরুমণ্ডলের এই স্তর থেকেই উৎপত্তি ঘটে থাকে। আচ্ছা, তাহলে এখন আমাদের ক্লাস 6-এর আমাদের যে পাঠ্য বইটা আছে সেইখানে আমরা শুধুমাত্র শিলামণ্ডল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের কি গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডল সম্পর্কে এত বিস্তারিত নেই বা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়নি, আমাদের পড়তে হবে না। তাহলে আমাদের শিলামণ্ডলকে পড়তে হবে। আর এখান থেকে যতটুকু আমাদের বিস্তারিত ছিল সেটা হচ্ছে কি যে কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের দিকে থাকে, 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং সেখানে থাকে নিকেল, লোহা, সীসা। এগুলো কি অবস্থায় থাকে? খুবই উত্তপ্ত। যখন বাইরে থাকে তখন গলিত অবস্থায় থাকে, কঠিন থাকে ভিতরে যখন থাকে। আর গুরুমণ্ডলেও কিছু ধাতু থাকে, সেগুলো কি হয়? সেগুলো যখন ভেতরে থাকে তখন কঠিন অবস্থায় থাকে, কিন্তু বাইরে যখন থাকে তখন কি হয়? গলিত অবস্থায় থাকে। এই হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের পড়া। আর শিলামণ্ডলটা আমরা মনে রাখবো যখন আমাদের কি হয় পরীক্ষার হলে কি হয় হঠাৎ করে মাথায় কাজ করে না যে কি হলো শিলামণ্ডল কোনটা, কেন্দ্রমণ্ডল কোনটা, গুরুমণ্ডল কোনটা। ওকে, সেটা নিয়ে চিন্তার কিছু নাই। আমরা মনে রাখবো শুধু পৃথিবীর কেন্দ্রের দিকে যেটা থাকে সেটা কেন্দ্রমণ্ডল, আর বাইরের দিকে যেটা থাকে শিলামণ্ডল, মাঝখানে থাকে গুরুমণ্ডল। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হলো আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের পাঠ্য আলোচ্য বিষয়। ওকে, তাহলে তোমাদের যদি দেখা হয়ে যায় তাহলে দেখো আরেকবার একটু দেখে নাও যে পৃথিবী 3টে অংশ বিভক্ত, আর হচ্ছে কি শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আমাদের পরীক্ষায় যদি আসে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করো, বা শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের মধ্যে সম্পর্ক আলোচনা করো, বা বিস্তারিত তথ্য আলোচনা করো, তাহলে কি আমরা সবাই আনসার করতে পারবো না? অবশ্যই পারবো। ওকে, তাহলে দেখো পরেরটা কি? প্লেট টেকটনিক তত্ত্ব। আমরা কি অবশ্যই পারবো এটা? তাহলে কি আমি বুঝতে পারি? হ্যাঁ মুসলাম। এখন দেখো আমরা কি পড়ব? প্লেট টেকটনিক তত্ত্ব। খুবই হাস্যকর মজার। কি হয় হঠাৎ করে মাঝে মাঝে আমরা যখন বাসায় থাকি বা বাইরে থাকি তখন দেখি কি প্রায় ভূমিকম্প হচ্ছে, খুবই একটা ভয়ের বিষয়। ভূমিকম্প হচ্ছে, খুব দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, ছোটো ছোটো শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এখন প্রায়ই কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে। কিন্তু খুবই মজার বিষয় না যে এই ভূমিকম্পটা কেন হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের অনেক জানতে ইচ্ছে করে, এই ভূমিকম্পটা কেন হচ্ছে। আচ্ছা, আর ভূমিকম্প হলে কি আমরা দৌড়াদৌড়ি হুড়োহুড়ি ছোটাছুটি লাফিয়ে নামা শুরু করে দিই, তখন কি হয়? অনেক হতাহত ঘটনা ঘটে। আচ্ছা, যদি ভূমিকম্প ঘটে আমরা কি করব? ভূমিকম্পর সময় যে কিছু করণীয় নিয়মাবলী আছে সেগুলো মেনে থাকবো এবং হুড়োহুড়ি করব না, আস্তে ধীরে মাথা ঠান্ডা রেখে কাজ করব। আচ্ছা, তাহলে সেই যে মজার বিষয় এবং দৌড়াদৌড়ি বিষয় সেটা হচ্ছে ভূমিকম্প। সেই ভূমিকম্প কিসের জন্য ঘটে? আবার যে এতক্ষণ বললাম যে আগ্নেয়গিরির উদগীরণ ঘটে, এই আগ্নেয়গিরির উদগীরণটাই বা কেন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে বিজ্ঞানীরা কী করেছে? বিভিন্ন মতবাদ উপস্থাপন করেছে। তো এই বিজ্ঞানীদের এই মতবাদগুলোর উপরে ভিত্তি করে একটি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব।
প্লেট টেকটনিক তত্ত্ব। প্লেট টেকটনিক তত্ত্বে ধারণা করা হয়েছে কি, বিজ্ঞানীরা কি বলছে যে ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত। আমরা একটু আগে যে চিত্রটা দেখেছিলাম সেখানে শিলামণ্ডল দেখেছি, সেই শিলামণ্ডলে কি বলা হয়েছে যে পৃথিবীর পৃষ্ঠের দিকে অবস্থিত। তাহলে এই যে পৃথিবীটা শিলামণ্ডলে কতগুলো খণ্ড বা অংশে বিভক্ত, এগুলোকে কি বলা হয়? প্লেট বলা হয়। তাহলে শিলামণ্ডল যে কতগুলো খণ্ডে বা অংশে বিভক্ত এগুলোকে বলা হয় প্লেট। তাহলে আমরা প্লেট কাকে বলা হয় এটা একটু মার্ক করে নিব। এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় থাকে। আমরা জানি শিলামণ্ডলের নিচে থাকে গুরুমণ্ডল, আর এই যে প্লেট বা খণ্ডগুলো অংশগুলো কোথায় থাকে? এই যে গুরুমণ্ডলের মাঝে, গুরুমণ্ডলের কিছু আংশিক তরলে ভাসমান অবস্থায় থাকে এই প্লেটগুলো। তাহলে আমরা বলতেছিলাম যে পৃথিবীর পৃষ্ঠের নিচেই থাকে শিলামণ্ডল, আর শিলামণ্ডলের উপরে পৃথিবী অবস্থান করছে। তাহলে এই যে শিলামণ্ডলগুলো আবার কতগুলো অংশে বা প্লেট বা খণ্ডে বিভক্ত, এই প্লেটগুলো যদি ভাসমান তরল অবস্থায় থাকে তাহলে কি হয় যে এরা যখন সরে যাচ্ছে, ওরা কি হচ্ছে ক্রমাগত পৃথিবী যখন ঘূর্ণায়মান, এরা কি হয় প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে কি হচ্ছে একে অন্যের দিকে সরে যাচ্ছে। কয়েক সেন্টিমিটার যদি সরে যায় তখন একটা প্লেট আরেকটা প্লেটের সাথে কি হবে? ঘর্ষণ খাবে, ধাক্কা খাবে, বা একটা থেকে আরেকটা অনেক দূরে সরে যাবে। তাহলে এই যে তখন একটার সাথে একটার যখন সংঘর্ষ হয় বা সরে যায় তখন তাদের মধ্যে কি হয়? ঘর্ষণে উত্তপ্ত অবস্থায় কি হয়? তাপ উৎপন্ন হয়, এবং যখন একটি আরেকটির সাথে ঘর্ষণে ধাক্কা খায় তখন এই প্লেটগুলো একটু কেঁপে ওঠে। এই কেঁপে ওঠা থেকেই ভূমিকম্পের উৎপত্তি ঘটে। তাহলে কি ভূমিকম্প কাকে বলে? যখন গুরুমণ্ডলে ভাসমান আংশিক তরলে ভাসমান প্লেটগুলো একটি অপরটির সাথে ধাক্কা বা ঘর্ষণে কেঁপে ওঠে, তখনই ভূমিকম্প সৃষ্টি হয়। আন্ডারলাইন করে নিব যে ভূমিকম্প কাকে বলে বা ভূমিকম্প কিভাবে উৎপত্তি ঘটে। সেই সাথে কি আগ্নেয়গিরির উদ্গীরণ কিভাবে ঘটে? যখনই প্রচুর তাপ সৃষ্টি হয়, প্লেটগুলো আরেকটির সাথে ধাক্কা খায় বা ঘর্ষণের ফলে প্রচুর তাপ সৃষ্টি হয়, তখন এই ভূঅভ্যন্তরের পদার্থগুলো গলে যায়। যে ভূঅভ্যন্তরে অনেক ধরনের ধাতু এবং খনিজ পদার্থ কত কিছু থেকে যায়, সেইগুলো যখন গলিত অবস্থায় থাকে, গলন শুরু হয়ে যায় এবং গলি কি হয় যে উদ্গীরণ, আগ্নেয়গিরির উদ্গীরণের মাধ্যমে বের হয়ে আসে। এবং আমরা যদি চিত্রটা দেখি, আমাদের বইয়ে চিত্রটা দেখি, চিত্রটা দেখা যাচ্ছে যে এরকম একটা পর্বতের মতো দেখা যাচ্ছে, এবং এরকমভাবে কিছু কিছু কালো দেখা যাচ্ছে যে এগুলো বের হয়ে আসতেছে। তাহলে এই যে ভূঅভ্যন্তরে কিছু গলিত পদার্থ গলে গেলেও আগ্নেয়গিরির উদ্গীরণ শুরু হলো, যখন এই গলিত পদার্থগুলো বেয়ে চলে আসছে সেগুলোকে বলা হয় ম্যাগমা। এবং ম্যাগমা খুবই একটা ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ম্যাগমা কি। আমাদের পরীক্ষা এক্সাম প্রায়ই আসে যে ম্যাগমা কি। আচ্ছা, তো ম্যাগমা কি আমরা এখন সবাই আনসার করতে পারবো, তাই না? হ্যাঁ, আমরা পারবো। বেরিয়ে আসা গলিত তরল পদার্থ কি নামে পরিচিত? ম্যাগমা নামে পরিচিত। তাহলে এখান থেকে কি কি কোয়েশ্চেন রয়ে গেল? প্লেট টেকটনিক তত্ত্ব কি, প্লেট টেকটনিক তত্ত্ব কি, তারপরে হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির উদ্গীরণ কি, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি, ম্যাগমা কি। তাহলে আমরা এখন কি প্লেট টেকটনিক তত্ত্ব আসলে পারবো? তারপরে ম্যাগমা কি পারবো এগুলো? ওকে, আমরা যদি এগুলো পারি, তারপরের বিষয়, আলোচনার বিষয় কি? শিলামণ্ডল। তারপরের আলোচনার বিষয় হচ্ছে শিলামণ্ডল, যেটা আমরা কি পড়েছি? পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে পড়ে আসছি। ওকে, শিলামণ্ডল হচ্ছে, শিলামণ্ডলের যে উপরের দিকের অংশটা আমরা দেখেছিলাম পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে যে বাইরের দিকের এই অংশটাকে আমরা দেখে আসছিলাম শিলামণ্ডল। তাহলে এই শিলামণ্ডলের উপরের দিকের অংশ আবার কি নামে পরিচিত? ভূত্বক নামে পরিচিত। শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। তাহলে এটাও আমরা 1 নম্বর প্রশ্ন আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে, ভূত্বক কি। শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। আচ্ছা, ভূত্বক হয়তো বা পানি অথবা মাটি দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, আমরা তো সবাই সাধারণভাবে ভূত্বককে চিনি। তাহলে ভূত্বককে আমরা সাধারণত কী হিসেবে দেখতে পাই? যে হয়তো পানি আছে বা মাটি আছে। আমরা জানি যে পৃথিবীর যে পৃষ্ঠটা সেটাতে প্রায় 3 ভাগই পানি, 1 ভাগ মাত্র স্থল। আচ্ছা, তো ওই পানি অথবা মাটি দ্বারা যে আবৃত থাকে, এবং যে অংশটা তো পানি থাকেই, বাকি অংশগুলো কি থাকে? ভাঙা গুঁড়ো পাথুরে পদার্থ দ্বারা
আবৃত থাকে। এই যে অংশটা যদি জৈব পদার্থ দ্বারা গঠিত নরম হয় তাহলে তাকে মাটি বলা হয়। এই যে মাটি বললাম যে পানি অথবা মাটি দ্বারা আবৃত থাকে, তাহলে মাটিটা কি? মাটিটা হচ্ছে ওই পানি ছাড়া যে অংশগুলো থাকে, যে ভাঙ্গা পাথরের অংশগুলো থাকে, ভাঙ্গা পাথরের অংশতে যদি আবার জৈব পদার্থ থাকে, জৈব পদার্থ একত্রিত হয়, তখন যে অংশটা গড়ে ওঠে সেটা হচ্ছে মাটি। তাহলে আমাদের কোয়েশ্চন, মাটি কাকে বলে বা মাটি কি আমরা পারবো। ভূত্বক মানুষের জন্য পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, মানুষ বা আমরা যে সকল প্রাণী জলস্থলে বসবাস করি বা পানিতে বসবাস করি, তাদের সবার জন্যই কি যে ভূত্বক খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কি আমরা বাঁচতে পারবো না। আচ্ছা, তার এই অংশের উপরে কি করি আমরা বাস করি। মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি। এছাড়াও রয়েছে খনিজ পদার্থ যা বিভিন্ন কাজে ব্যবহার করে। শুধু আমরা কি খাদ্য উৎপাদন করেই চলবে? সাথে আমাদের বিভিন্ন ধরনের বসবাস করার জন্য কি কি খনিজ পদার্থকেও আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে এখন এই শিলামণ্ডল থেকে যে মাটির উৎপত্তি হয়েছে, মাটিটা কিভাবে গঠন হয়েছে সেই মাটির গঠন নিয়ে একটু আলোচনা করব। সাধারণত পাথর, নুড়ি, কাঁকড়, বালি, কাদা এগুলো কি হয়? এগুলো দিয়েই ভূত্বক গঠিত হয়। নুড়ি, পাথর, কাঁকড়, বালি, কাদা এগুলো দিয়ে কি গঠিত হয়? ভূত্বক গঠিত হয়। এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ, প্রাণীর পচা দেহাবশেষ, দেহের বিভিন্ন অংশ, এগুলো পচে কি হয়? যখন ভূত্বকের সাথে জৈব পদার্থ গঠিত হয় তখনই মাটি তৈরি হয়ে যায়। আর ভূত্বক গঠনকারী সকল কঠিন পদার্থকে সাধারণ নাম হচ্ছে শিলা। ভূত্বক যে গঠিত হবে, মাটি যে গঠিত হবে, সেখানে তো জৈব পদার্থ মিশবে, কিন্তু জৈব পদার্থের আগে যে গঠনকারী কিছু কঠিন পদার্থ দেখা যায় সেগুলোকে কি বলা হয়? সেগুলোর সাধারণ নাম হচ্ছে শিলা। তাহলে শিলা কি? শিলা আছে সাধারণ নাম ভূত্বক গঠনকারী উপাদানের। ওকে, কঠিন শিলা থেকে নরম মাটি তৈরি হয় কয়টি পর্যায়ে? 2টি পর্যায়ে। তাহলে আমরা এটাও একটু মার্ক করে নিই। কঠিন শিলা থেকে মাটি তৈরি হয় কয়টি পর্যায়? 2টি পর্যায়। কি কি? প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়ে কি হয়? কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, খরা, ভূমিকম্প ইত্যাদি কারণে কি হয়? ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা অংশে পরিণত হয়। এছাড়া বায়ু, বরফ, পানি প্রবাহ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণেও অন্য জায়গা থেকে ক্ষুদ্র শিলাকণা এসে একটি স্থানে এসে জমা হয়। তাহলে বলতেছি যে যখন শিলা থাকে, শিলা থেকে যে মাটি গঠিত হবে সেগুলো কীভাবে গঠিত হয়? যে দেখা যাচ্ছে যে কঠিন শিলা মানে খুবই কঠিন অবস্থায় আছে, সেটা অনেক দিন দীর্ঘদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরির উদ্গীরণ, বায়ু প্রবাহ, পানি প্রবাহ বিভিন্ন কারণে কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায় এবং তখন ওরা আস্তে আস্তে এসে একটি স্থানে এসে জমা হয়। তারপরে এই যে ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বায়ু এবং ক্ষুদ্র জীবকণা বা জীবের দেহাবশেষ, মৃত যে উদ্ভিদের পচা অংশ, পচনশীল অংশগুলো, এগুলো একত্রিত হয়ে তৈরি হয় মাটি। তাহলে মাটি কিভাবে তৈরি হয়? মাটি সাধারণত তৈরি হবে কি যে শিলা থেকে। শিলার দীর্ঘদিন অনেক দিন যে শিলাগুলো থাকে সেগুলো বিভিন্ন পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে আস্তে আস্তে একটি স্থানে এসে জমা হবে এবং সেইখানে পানি, বরফ, বায়ু এবং প্রাণীর যে ক্ষুদ্র প্রাণীর ক্ষুদ্র অংশগুলো, জীবের অংশগুলো এবং পচনশীল কিছু উদ্ভিদের দেহাবশেষ থেকে আস্তে আস্তে জৈব পদার্থ যখন একত্রিত হয় তখন তৈরি হয় হচ্ছে মাটি। ওকে, বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে। আমরা জানি যে মাটি বিভিন্ন প্রকার হয়ে থাকে এবং আমরা যদি খেয়াল করি যে বিভিন্ন স্থানের মাটি দেখতেও বা মাটির ধরন, মাটির গঠন বিভিন্ন রকম, তাই না? আমরা এগুলো ছোট ক্লাসেও পড়েছি এবং আমরা কি এটা আপাত দৃষ্টিতেও দেখতে পাই। ওকে, তাই বিভিন্ন স্থানে মাটি দেখতে ভিন্ন ভিন্ন, গঠনও ভিন্ন। তবে মাটির উপরিভাগ থেকে নিচের দিকে অনুসন্ধান করলে সাধারণভাবে কয়েকটি স্তর দেখা। বইয়ে কি চিত্র দেওয়া আছে? বইয়ের চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি দেখতে পাই? বইয়ের চিত্রটা দেওয়া আছে কি? বইয়ের চিত্রটাতে দেওয়া আছে, এখানে দিয়েছে হচ্ছে এখানে কিছু কিছু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, কিছু কিছু গাছ। ওকে, এখানে কি গাছের শিকড় নিচে নেমে আসছে, আর এইখানে দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাকণা, শিলাখণ্ড।
ওকে, তাহলে বলতেছিলাম যে বিভিন্ন স্থানের মাটির যে গঠন বিভিন্ন রকম এবং দেখতেও বিভিন্ন রকম। মাটিকে যদি আমরা বিশ্লেষণ করি এবং অনুসন্ধান করি তাহলে দেখা যাবে কি যে মাটি একদম উপরের স্তরটিতে পচা ও মৃত জীবদেহ মিশে থাকে। পচা ও মৃত জীবদেহ মিশে থাকে বলে এই মাটিকে কেমন দেখা যায়, যে কালো এবং অনুজ্জ্বল দেখা যায়। এই যে কালো এবং অনুজ্জ্বল উপাদানগুলো মাটির সাথে মিশে থাকে এগুলোকে আবার কি বলা হয়, হিউমাস বলা হয়। এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হিউমাস কি। তাহলে হিউমাস হচ্ছে কি, মাটির সাথে যখন এই পচা জীবদেহ মিশে থাকে কালো রঙের এবং অনুজ্জ্বল হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে হিউমাস। ওকে, মাটির উপরের দিকে হিউমাস বেশি থাকে, হ্যাঁ মাটির উপরের দিকে হিউমাস বেশি থাকে, সেজন্য সেখানে কি উদ্ভিদ ভালোভাবে জন্মাতে পারে এবং উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেই হিউমাসের থেকে পেয়ে থাকে। দ্বিতীয় স্তরে হিউমাস কমে আসে, এর জন্য কম কালো বা কিছুটা উজ্জ্বল হয়। এই অংশটা যে এই অংশটাতে প্রচুর পরিমাণে কালো এবং অনুজ্জ্বল মানে কি উজ্জ্বল থাকে না, কিন্তু যখন আস্তে আস্তে হিউমাসের পরিমাণ কম থাকে তখন সেই অংশটাতে কি থাকে, মাটি কালো হয় না, তখন সেটা উজ্জ্বল দেখা যায়। আর একদম যখন মাটি নিচের দিকে যাব তখন সেখানে দেখা যায় কিছু শিলাকণা দ্বারা গঠিত। সবশেষে নিচের স্তরটাই কি থাকে, শিলাখণ্ড দ্বারা গঠিত থাকে। এই হলো আমাদের মাটি গঠন প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি মাটি গঠন কীভাবে হচ্ছে, শিলা থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে মাটি গঠিত হচ্ছে। এবং মাটিকে যদি আমরা অনুসন্ধান করি বা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় 3টি স্তরে গঠিত। প্রথম স্তরটা উপরের দিকে থাকে হচ্ছে হিউমাস, হ্যাঁ হিউমাস থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে। দ্বিতীয় স্তরটাতে কি থাকে, হিউমাসের পরিমাণ কম থাকে বিধায় সেখানে মাটি কি হয় না, কালো বা অনুজ্জ্বল থাকে না, সেটা একটু উজ্জ্বল থাকে। এবং মাটি যখন তৃতীয় স্তর এবং সবশেষে থাকে সেটা হচ্ছে শিলাখণ্ড থাকে, শিলাখণ্ড দ্বারা গঠিত। এই হচ্ছে আমাদের মাটি গঠন প্রক্রিয়া। তাহলে কি আমাদের যদি আসে শিলামণ্ডল ব্যাখ্যা করো তাহলেও আমরা পারবো, আর যদি আসে আমাদের কি হিউমাস কি এবং মাটির গঠন প্রক্রিয়া আলোচনা করো তাহলেও আমরা পারবো না? হ্যাঁ আশা করি পারবো। আবার মাটি কি থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের নদীর কাছাকাছি যে মাটিগুলো থাকে সেগুলো কি হয়, বন্যার কারণে পানি পলিমাটি বয়ে নিয়ে আসে এবং পলিমাটি কি ফসলের জন্য খুবই উর্বর এবং খুবই উপকারী। আচ্ছা, তাহলে এখন আমাদের মাটির পড়া শেষ, এখন আমরা পড়বো যেটা শেষে খনিজ পদার্থ। ভূত্বক বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত, এটা আমরা অনেকবার বলেছি এবং সেটা আমরা জানি যে ভূত্বক অনেক বিভিন্ন ধরনের অংশ নিয়ে গঠিত। এর কিছু অংশ কি জৈব পদার্থ দিয়ে গঠিত, আবার কিছু আছে কি অজৈব পদার্থ। অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থা থাকে। এই জৈব পদার্থগুলো তো বললাম উদ্ভিদ প্রাণীর বিভিন্ন পচা দেহাবশেষ অংশ বিশেষ এগুলো থাকে। অজৈব পদার্থগুলোও কি থাকে, অনেক সময় একাধিক পদার্থ একত্রে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। এই যে অজৈব পদার্থগুলোকে আবার কি বলা হয়, খনিজ পদার্থ বলে। তাহলে কি আমাদের কোয়েশ্চন, খনিজ পদার্থ কি, অজৈব পদার্থগুলোকে খনিজ পদার্থ বলা হয়। খনিজ পদার্থের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে কি করা হয় না, মানুষ তৈরি করে না, এদেরকে প্রকৃতিতেই পাওয়া যায়। তাহলে আমাদের খনিজ পদার্থের একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি হচ্ছে, এটাকে মানুষ তৈরি করতে পারে না, এটাকে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে চুনাপাথর, যেমন চুনাপাথর কি একটি খনিজ পদার্থ। চুনাপাথরের যে রাসায়নিক নামটা সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নামের একটি পদার্থ। তাহলে চুনাপাথরের যে অপর নাম বা রাসায়নিক নাম সেটা ক্যালসিয়াম কার্বনেট, একটু আন্ডারলাইন করে নিই। ক্যালসিয়াম কার্বনেট আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সেটা হচ্ছে বাংলাদেশের জয়পুরহাট ও সিলেটে প্রচুর পরিমাণে চুনাপাথর পাওয়া যায়। তাহলে এটা কোয়েশ্চেন আসে বা বহুপদীতে আসে অনেক সময় কোয়েশ্চেন যে নিচের কোন জায়গায় চুনাপাথর পাওয়া যায়, তখন জয়পুরহাট সিলেট দিয়ে দিল, সাথে ফেনী দিয়ে দিল, তাহলে কি আমাদের আনসার হবে কি 1, 2। ঠিক আছে, চুনাপাথর থেকে কি তৈরি হয়, সিমেন্ট তৈরি হয়, এটুকুই খুবই ইম্পর্টেন্ট। চুনাপাথর থেকে সিমেন্ট তৈরি হয়। সাধারণত মাটির নিচের দিকে খনিজ সম্পদ বেশি পাওয়া যায়, মাটির উপরে তো হিউমাস বেশি থাকে এবং প্রচুর উদ্ভিদ জন্মে, নিচের দিকে কি থাকে, খনিজ পদার্থ বেশি পাওয়া যায়। কখনো কখনো এরা মাটির সাথে কি উপরেও মিশে থাকে। দরকারি অনেক খনিজ সম্পদ প্রকৃতিতে পাওয়া যায়, যেমন আমাদের যে দালান তৈরি হয়, রড, লোহার তৈরি, এগুলোকে আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। লোহা মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। লোহা থেকে কি অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়, যেমন লাঙ্গলের ফলা, টিউবওয়েল, তার কাটা যন্ত্রপাতি, এগুলো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। কিছু হাঁড়ি পাতিল চামচ তৈরি হয় কোথা থেকে,
অ্যালুমিনিয়াম থেকে। লোহার মতো অ্যালুমিনিয়ামও মাটিতে খনিজ হিসেবে পাওয়া যায়। তামা, রূপা, সোনা, দোস্ত এগুলো যখন মাটিতে পাওয়া যায়, কিন্তু এগুলো আমাদের বাংলাদেশে খুব কম পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশে খুব বেশি একটা খনিজ সম্পদ পাওয়া যায় না। তবে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মাটির নিচে পাওয়া গেলেও এগুলো কি খনিজ পদার্থ বলা হয় না। তাহলে কি কোন তিনটিকে বলা হচ্ছে না? কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে। তাহলে কি আমাদের এইটুকু খেয়াল করে রাখতে হবে যে তিনটা, কয়লা, পেট্রোলিয়াম এবং খনিজ পদার্থ প্রাকৃতিক গ্যাস, এই তিনটাকে কি পাওয়া যাচ্ছে না? খনিজ পদার্থ হিসাবে পাওয়া যাচ্ছে না, বা এগুলোকে খনিজ পদার্থ বলা হয় না। কারণ এগুলো কি হয়, জীবদেহ থেকে তৈরি। বড় বড় গাছ মাটির নিচে অনেক দিন যাবত জোরে চাপা পড়ে থাকলে সেখান থেকে কি হয়, কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়ে যায়। জীবদেহ থেকে তৈরি হয় বলে এগুলোকে কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি বলা হয়। তাহলে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি কি? এগুলো কি হয়, জীবদেহ থেকে তৈরি হয় বলে এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কাকে? কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে। পৃথিবীর বিভিন্ন দেশে কি পাওয়া যায়? পেট্রোলিয়াম পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে কি পেট্রোলিয়াম নেই। এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায়, তাদের কি কলকারখানা, যানবাহন এবং বিদ্যুৎ উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আবার কি প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস থেকেও বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা হয়। যেমন আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস থেকে প্রচুর পরিমাণে ইউরিয়া সার তৈরি করা হচ্ছে, আবার পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হচ্ছে। তাহলে এখানে আরও দুইটা কোয়েশ্চেন রয়ে গেল যে প্রাকৃতিক গ্যাস থেকে কি তৈরি করা হচ্ছে? ইউরিয়া, আর হচ্ছে পেট্রোলিয়াম থেকে হচ্ছে তোমার পলিথিন তৈরি করা হচ্ছে। এই হলো আমাদের খনিজ পদার্থের আলোচনা বিষয়। এখন আমাদের আজকে যে বিষয়গুলো ছিল আলোচনা, সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, প্লেট টেকটনিক তত্ত্ব, শিলামণ্ডল, মাটির গঠন প্রক্রিয়া এবং খনিজ পদার্থ। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আমরা তিনটা পেয়েছি, শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, গরুমণ্ডল। প্লেট টেকটনিক তত্ত্ব থেকে আমরা বুঝেছি কিভাবে ভূমিকম্প সৃষ্টি হয় বা আগ্নেয়গিরির উদ্গীরণ হয়। সেখানে আমরা কি পড়েছি? ম্যাগমা কি, হ্যাঁ, ম্যাগমাটা কি এবং ভূমিকম্প কি, আগ্নেয়গিরির উদ্গীরণ কি, সেগুলো নিয়ে আমরা পড়েছি। তারপর শিলামণ্ডল, শিলামণ্ডলে পড়েছি হচ্ছে শিলামণ্ডলের যে অংশটা ভূত্বক, আবার যে মাটি থাকে সেই মাটি কিভাবে গঠিত হয়, মাটির গঠন প্রক্রিয়া আমরা পড়েছি। মাটির যে তিনটি স্তর নিয়ে মাটির গঠন প্রক্রিয়া সে তৈরি হয়, সেই তিনটার বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরে ছিল খনিজ পদার্থ, যে মাটিতে শুধুমাত্র যে জৈব পদার্থগুলো থাকে তা না, কিছু কিছু অজৈব পদার্থ থাকে এবং সেগুলোকে আমরা বলি খনিজ পদার্থ। এই খনিজ পদার্থতে কী কী ধরনের পদার্থ থাকে? যেমন চুনাপাথর থাকে। বাংলাদেশে জয়পুরহাট এবং সিলেটে খুব বেশি চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর থেকে সিমেন্ট তৈরি হয়। আর হচ্ছে আমরা দেখেছি যে লোহা, তামা, রূপা, সোনা, দস্তা সবই কি মাটির নিচে পাওয়া যায়। এগুলো কি করতে পারে না, মানুষ তৈরি করতে পারে না, এগুলো কি প্রকৃতিতেই পাওয়া যায়, প্রকৃতি থেকে সৃষ্টি। আরেকটা পড়েছি হচ্ছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, এগুলোকে খনিজ পদার্থ বলা হয় না, এগুলো জীবদেহের অংশবিশেষ থেকে তৈরি হয় বিধায় এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। ওকে, তারপরে পড়েছে যে বিভিন্ন পেট্রোলিয়াম থেকে বিভিন্ন পদার্থ তৈরি করা যায়। যেমন প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করে আমরা কী করছি, প্রচুর পরিমাণে ইউরিয়া সার তৈরি করছি। আর এটা তৈরি করেছে যে পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হচ্ছে। এই ছিল আমাদের আজকে পড়ানোর বিষয়গুলো এবং আলোচ্য বিষয়গুলো ছিল আমাদের আজকে। ওকে, তাহলে আশা করি কি সবাই বুঝতে পারছো এবং সবাইকে একটু একটু করে বইয়ে আন্ডারলাইন করে নিয়েছো। ওকে, তাহলে কি পড়াশোনা করবো ঠিক মতো। আমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এখানেই শেষ হয়ে গেল। আমরা সামনে নেক্সট থেকে পরবর্তী পাঠ শুরু করব। সেই পর্যন্ত ভালো থেকো আর দয়া করো সবাই ভালো করে পড়াশোনা করো।